বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা বাড়িতে নিরাপদে এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে ইতিমধ্যে আমি 5টি ক্লাস নিয়েছি হিসাব বিজ্ঞান বিষয়ের উপর, নবম দশম শ্রেণীর। আজকে আমার 6ষ্ঠ অনলাইন ক্লাস। আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবিদ মিয়া, সহকারী শিক্ষক, জগদীশপুর জেসি হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই দুর্যোগের সময়ে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতি কোনো অবস্থাতেই পুষিয়ে নেওয়া সম্ভব নয়, তবু আমাদের আপ্রাণ চেষ্টা এই ক্ষতি যতটুকু সম্ভব পুষিয়ে নেওয়া যায়। তাই তোমাদের প্রতি এই জগদীশপুর জেসি হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, তোমরা আমাদের সকল শিক্ষকের, আমি সহ সকল শিক্ষকের প্রতিটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তোমাদের সুচিন্তিত মতামত প্রদান করবে। আমি আগেও বলেছি, তোমরা তোমাদের যে কোনো সমস্যা আমাদের সঙ্গে মোবাইল কলে যোগাযোগ করতে পারো, ইমোতে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আজকে আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার পাশাপাশি বাড়ির কাজ দিব, সেটা তুমি আমার ইমোতে অথবা স্কুল ওয়ালে অথবা আমার ফেসবুক ওয়ালে অথবা মেসেঞ্জারে তুমি কাজ সমাধান করে সেই কাজটি আমাকে দেখাবে। আমি তোমাদের কাজ দেখে কারেকশন করে ভুল শুদ্ধ বা সেগুলো সমাধান করে আমি দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস নিব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 4র্থ অধ্যায় হতে। 4র্থ অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ। 4র্থ অধ্যায় আজকের যে পাঠ, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আমি আলোচনা করার পূর্বে এই বিষয়ে সামান্যটুকু ভূমিকা রাখতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল চলমান থাকবে, সেটাই আমরা প্রত্যাশা করি। নির্দিষ্ট সময়ের পর ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানা প্রয়োজন হয়। কিছু লেনদেন থাকে এমন যে লেনদেনগুলোর সুবিধা অথবা কার্যক্রম নির্দিষ্ট কিছু সময়ের পরই শেষ হয়ে যায়, স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আবার কিছু লেনদেন থাকে এমন যার সুবিধা আমরা দীর্ঘ সময়ব্যাপী পেয়ে থাকি। এই সকল দিক বিবেচনা করে লেনদেনকে আমরা এইভাবে ভাগ করেছি, 2টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। আমরা তোমাদের সাথে এই মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেনের আবার যে শ্রেণীবিন্যাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সাথে আমরা মূলধন জাতীয় লেনদেনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, মুনাফা জাতীয় লেনদেনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, সেইগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা প্রথমেই তোমাদের সাথে মূলধন জাতীয় লেনদেন বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা তোমাদের সাথে পরিষ্কার করে তারপর মূলধন জাতীয় লেনদেনকে যে সমস্ত ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগগুলো নিয়ে তোমাদের সাথে উদাহরণ সহ আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা যদি পূর্ণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার চেষ্টা করো, উপভোগ করার চেষ্টা করো, আশা করি এই বিষয়ে তোমরা সম্যক ধারণা লাভ করবে। এসো আমরা মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে কিছু কথা জেনে নিই। মূলধন জাতীয় লেনদেন হলো যে লেনদেন সমূহের ফলাফল হবে দীর্ঘমেয়াদী, যার সুফল আমরা 1 বছর বা তার অধিক সময় ধরে ভোগ করতে পারবো। যে লেনদেনগুলো সাধারণত টাকা বড় অঙ্কের হয়ে থাকে, এই সমস্ত লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন হিসেবে চিহ্নিত করব। আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে পুনরায় বলার চেষ্টা করছি। যে সমস্ত লেনদেনের ফলাফল দীর্ঘকালব্যাপী, দীর্ঘ সময় অর্থাৎ 1 বছর বা তার অধিক সময় তার সুফল ভোগ করা যাবে, টাকার অঙ্ক বড় হয়ে থাকে, সেই সমস্ত লেনদেন হবে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন হবে যে সমস্ত লেনদেনের ফলাফল স্বল্প সময় ভোগ করা যায়, স্বল্প স্থায়ী, যা নিয়মিতই ঘটে থাকে
এবং যার সুফল আমরা কম সময়, 1 বছরের কম সময় পেয়ে থাকি, সেই সমস্ত লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে গণ্য করা হয়। আমরা মূলধন জাতীয় লেনদেনের সম্পর্কে আমরা সামান্য ধারণা দিলাম, মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে তোমাদের সাথে কথা বললাম। এখন আমরা মূলধন জাতীয় লেনদেনকে যে সকল ভাগে ভাগ করা হয় সেই ভাগগুলো আমরা বোর্ডে লিখব। লিখার পরে সেই সমস্ত ভাগগুলোকে আমরা উদাহরণ সহ তোমাদের সামনে উপস্থাপন করব। এসো আমরা মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো আমরা বোর্ডে লিখছি মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে এইভাবে ভাগ করা যায়। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। আরেকটি অংশ হলো মূলধন জাতীয় ব্যয়। দুটি অংশ আমরা লিখে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মূলধন জাতীয় লেনদেনের যে দুটি অংশ, দুটি ভাগ, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটি হলো মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদের সাথে প্রথমে নিচের অংশটি নিয়ে আলোচনা করতে চাই, মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হলো যে সকল ব্যয় অনিয়মিত, দীর্ঘ সময় পর পর যে ব্যয়গুলো হয়ে থাকে, যে সকল ব্যয়ের ফলে আমরা আমাদের সম্পত্তি অর্জিত হয়, অর্থাৎ যে সকল খাতে টাকা ব্যয় করলে টাকা ব্যয় করার পাশাপাশি আমার সম্পদ অর্জিত হবে, সেই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। অর্থাৎ যখন কোনো একটি খাতে টাকা আমি ব্যয় করব, সেই খাতে টাকাটি ব্যয়ের সঙ্গে সঙ্গেই আমার কাছ থেকে যেমন কিছু টাকা চলে যাবে, টাকা যাওয়ার পাশাপাশি আমার কাছে কিছু সম্পদ চলে আসবে। অর্থাৎ যে সকল খাতে অনিয়মিতভাবে টাকা ব্যয়ের ফলে সম্পদ আসবে, অর্থাৎ সম্পদ অর্জিত হবে, সেই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। আমরা এটার উদাহরণস্বরূপ বলতে পারি, মূলধন জাতীয় ব্যয়ের কতগুলো উদাহরণ যদি তোমাদের সামনে স্পষ্ট করি, যে মূলধন জাতীয় ব্যয়, এটা নিয়ে যদি তোমাদের সাথে আলোচনা করি, দেখবে তুমি যখন আসবাবপত্র ক্রয় করবে, আসবাবপত্র, যন্ত্রপাতি, তারপরে জমি, তারপরে দালান, এইরকম তুমি যখন আমরা আসবাবপত্র ক্রয় করব, আমার কাছ থেকে টাকা চলে যাবে, একটি বড় অঙ্কের টাকা চলে যাবে, কিন্তু পাশাপাশি আমার কাছে কিছু আসবাবপত্র চলে আসবে, তখন আমরা এই আসবাবপত্রকে বলবো মূলধন জাতীয় ব্যয়। যখন যন্ত্রপাতি অথবা মেশিন অথবা কলকবজা তুমি ক্রয় করলে, তোমার কাছ থেকে একটি বড় অঙ্কের টাকা চলে যাবে, কিন্তু তার বিনিময়ে তোমার কাছে কতগুলো যন্ত্রপাতি অথবা মেশিন অথবা কলকবজা আসবে, তখন সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। যখন তুমি জমি ক্রয় করবে, সেই জমি ক্রয় করতে গিয়ে তোমার কাছ থেকে যখন কিছু টাকা চলে যাবে, সেই বিনিময়ে তোমার কাছে একটি জমি চলে আসবে, সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। দালান, তুমি একটি দালান তৈরি করলে, একটি দালান তৈরি করতে তোমার অনেকগুলো টাকা ব্যয় হবে, অনেক বড় অঙ্কের টাকা তোমার ব্যয় হবে, কিন্তু পাশাপাশি তোমার একটি দালান বা ইমারত নির্মাণ হয়ে যাবে, সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। এই প্রসঙ্গে আমি তোমাদের সাথে একটি কথা বলতে চাই, যেমন আমরা যন্ত্রপাতি, মেশিন বা কোনো নতুন মেশিন ক্রয় করলাম, যন্ত্রপাতি ক্রয় করলাম, কলকবজা ক্রয় করলাম, সেটা ক্রয় করতে গিয়ে এমন হইতে পারে সেটা আনার জন্য তোমাকে পরিবহন খরচ প্রদান করতে হতে পারে। বিদেশ হতে আমদানি করতে গেলে তোমাকে আমদানি শুল্ক প্রদান করতে হতে পারে। কোনো মেশিন বা যন্ত্রপাতি স্থাপন করতে গেলে তার সংস্থাপন খাতে কিছু টাকা ব্যয় হতে পারে। সেই যন্ত্রপাতি অথবা কোনো সম্পদ, অর্থাৎ যন্ত্রপাতি মানে যে কোনো সম্পদ যদি তার আমদানি করতে তার আমদানি খরচ হয়, তার আমদানি শুল্ক যদি লাগে, তার যদি কোনো পরিবহন খরচ লাগে, তার যদি কোনো সংস্থাপন খরচ লাগে, সেই যেমন জমি ক্রয় করলে জমি রেজিস্ট্রেশন করতে তার একটি ব্যয় হয়ে থাকে, সেই জমি রেজিস্ট্রেশনের ব্যয়, সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, পরিবহন খরচ, সংস্থাপন খরচ, এই সকল ব্যয়কেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করব। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো খাতে টাকা ব্যয়ের ফলে যদি সম্পদ অর্জন হয়, বা ওই সম্পদ অর্জন করতে গিয়ে যদি তার আমদানি শুল্ক, আমদানি খরচ, তার পরিবহন খরচ, তার সংস্থাপন খরচ, জমি রেজিস্ট্রেশনের ব্যয়, এগুলো প্রদান করতে হয়, তাহলে সেই সকল ব্যয়ের সমষ্টিকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। আমি আরেকটি কথা তোমাদের সাথে উল্লেখ করতে চাই, ধরো একটি যন্ত্রপাতি তুমি আগে ক্রয় করছিলে, সেই যন্ত্রপাতিটি তোমার কি হলো, অনেকটা অকেজু হয়ে পড়লো,
সেই অকেজু যন্ত্রপাতিকে তুমি কেজু করতে চাও, সচল করতে চাও, আবার পুনরায় সেটাকে ব্যবহার উপযোগী করতে চাও। সেই সম্পদকে ব্যবহার উপযোগী করতে গেলে কোনো মেশিনকে, যন্ত্রপাতিকে, কোনো এরকম কোনো কিছুকে তুমি ব্যবহার উপযোগী করতে গেলে সেটাকে সম্প্রসারণ করার জন্য, সেটাকে ব্যবহার উপযোগী করার জন্য আবার তোমার কিছু টাকা ব্যয় হতে পারে। সেই সম্পদকে সচল করার জন্য, ব্যবহার উপযোগী করার জন্য যদি কোনো ব্যয় করো, অথবা কোনো সম্পদকে যদি সম্প্রসারণ করা হয় কোনো ব্যয়ের মাধ্যমে, তাকেও কিন্তু তোমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য করবে। এখানে আমি কথাটি আবারও তোমাদের সুবিধার্থে স্পষ্ট করতে চাই, যখন কোনো সম্পদ ক্রয় করবো, এই ধরনের সম্পদ যেগুলো আমরা বোর্ডে লিখেছি, আসবাবপত্র, যন্ত্রপাতি, জমি, দালান, সেই সম্পদ ক্রয়ের পাশাপাশি যদি সম্পদের আমদানি খাতে পরিবহন খরচ, কোনো সংস্থাপন খরচ, তারপরে এই সকল খরচ, অথবা জমি রেজিস্ট্রেশন ব্যয়, অথবা কোনো সম্পদকে সচল করার জন্য তার কি মেরামত খরচ, অথবা কোনো সম্পদকে সম্প্রসারণ করার জন্য সম্প্রসারণ খরচ, সেই সকল সম্প্রসারণ খরচ অর্থাৎ সকল খরচকে তোমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করবে। আমি মূলধন জাতীয় ব্যয়ের বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমরা এখন চলে যাব প্রথম যেটি আমি দ্বিতীয়টি আমি আগে আলোচনা করে নিয়েছি একটি সুবিধার জন্য, প্রথমটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। এই বিষয়টি আমি তোমাদের সামনে স্পষ্ট করব। মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, আর প্রাপ্তির মধ্যে এখানে যে দুটি অবলিক দেওয়া আছে, প্রাপ্তি বা আয়, সাধারণত দেখতে মনে হবে একই রকম, কিন্তু এই বিষয়টির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। প্রাপ্তি কোন অংশটা আর আয় কোন অংশটা মূলধন জাতীয়, সেটা আমি তোমাদেরকে বোর্ডে উদাহরণ দিয়ে স্পষ্ট করার চেষ্টা করব। এর আগে আমি এই অংশটি মুছে নিতে চাই, যে অংশটি তোমাদের সঙ্গে আলোচনা হয়ে গেছে। আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করব মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় নিয়ে। মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আমি বোর্ডে লিখে নিচ্ছি, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। এটি আলোচনা করার পর তোমাদের সাথে আমি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করব। এখন এসো আমরা লিখলাম মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়। মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত যে বিষয়গুলো তোমরা মাথা রাখবে, অর্থাৎ ব্যবসায় যখন তুমি মূলধন আনবে, তুমি যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য তোমাকে নিশ্চয়ই কিছু টাকা বিনিয়োগ করতে হবে, অর্থাৎ ব্যবসায়ের পুঁজি বাবদ, অর্থাৎ মূলধন বাবদ। সেই মূলধন 50,000 টাকা হইতে পারে, 50 লাখ টাকা হইতে পারে, 1 লাখ, 5 লাখ, যাই হোক না কেন, সংখ্যাটি এখানে বিবেচ্য নয়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন জানবে, যেমন আমি যদি একটি একটি করে তোমাদের সামনে বলি, যেমন ব্যবসায়ের মূলধন, ব্যবসায়ের মূলধন একটি হলো ব্যবসায়ের মূলধন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। 2, আসো কোনো ঋণ গ্রহণ অথবা ব্যাংক ঋণ গ্রহণ, অথবা ব্যাংক হতে ঋণ গ্রহণ, অর্থাৎ তুমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে ঋণ গ্রহণ করতে পারো, ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারো। যদি ব্যাংক হতে ঋণ গ্রহণ করো তাহলে সেটাও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি হবে। এখন আসো 3 নাম্বার আমরা চলে যাই, কোনো স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। স্থায়ী সম্পদ মানে কি? অর্থাৎ একটু আগে আমরা আলোচনা করেছিলাম, মূলধন জাতীয় ব্যয় আলোচনা করতে গিয়ে তোমাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম যে আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, জমি ক্রয়, দালান তৈরি, অর্থাৎ সেই সকল যে স্থায়ী সম্পদ ছিল যা তুমি অর্জন করেছিলে মূলধন জাতীয় ব্যয়ের ফলে, সেই সম্পদ যদি কোনো সময় বিক্রি করে দাও, আসবাবপত্র যদি বিক্রি করে দাও, কোনো কলকবজা যদি বিক্রয় করে দাও, কোনো জমি যদি বিক্রয় করে দাও, সেই সম্পদ বিক্রয় বাবদ যে টোটাল অর্থাৎ মোট অর্থটি তুমি পাবে, সেই অর্থটাও মূলধন জাতীয় প্রাপ্তি বলে গণ্য হবে। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম মূলধন জাতীয় প্রাপ্তি হলো ব্যবসায়ের মূলধন, ঋণ গ্রহণ অথবা ব্যাংক হতে ঋণ গ্রহণ, কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করলে সেই স্থায়ী সম্পদ। এখন বিষয়টি আমরা এখানে বোঝার চেষ্টা করব যে আমরা যে প্রাপ্তি আর আয় লিখলাম একসঙ্গে, আমরা তো প্রাপ্তির কথা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই যে 3টি বিষয়, এইগুলো হলো কি? প্রাপ্তি। এগুলো হলো প্রাপ্তি। এগুলো কি? এগুলো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমার কথা হলো, তাইলে আয় হবে কোন অংশটা? এটি বোঝার জন্য আমি তোমাদের সামনে বোর্ডে উদাহরণস্বরূপ স্পষ্ট করব, তখন তোমরা বুঝতে পারবে যে প্রাপ্তি কোন অংশটা, আয় কোন অংশটা, আর ওই যে প্রথমে যেটা আলোচনা করে নিয়েছিলাম মূলধন জাতীয় ব্যয়, সেটি কোন অংশটা। একটি সম্পদকে আমরা যখন 3টি ভাগে ভাগ করব, যে সম্পদের কোন অংশটা মূলধন জাতীয় ব্যয়, সম্পদের কোন অংশটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি, এবং সেটা থেকে মূলধন জাতীয় আয় আমরা কিভাবে বের করব, সেটা তোমাদের সামনে আমি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো আমরা সেই বিষয়গুলো, আমি এটা এখন মুছে দিব।
আশা করি তোমরা মূলধন জাতীয় প্রাপ্তি যে তিনটি বিষয় আমরা অবতারণা করেছি, এখানে তিনটি বিষয় উল্লেখ করেছি, এর বাইরে হবে না। শুধু একটি বিষয় তোমরা মাথা রাখবে, এটার বেলা কখনো লেখা থাকবে আসবাবপত্র বিক্রয়, কখনো লেখা থাকবে কলকবজা বিক্রয়, কখনো মেশিন বিক্রয়, কখনো জমি বিক্রয়, কখনো দালান বিক্রয়, এরকম হতে পারে ইত্যাদি ইত্যাদি। এখন আমরা এসো এই জায়গাটি মুছে দিয়ে তোমাদের সামনে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের তফাৎটুকু, মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের তফাৎটুকু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা প্রথমে ধরো একটি মেশিন ক্রয় করলাম, একটি মেশিন ক্রয়, ধরো 50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলাম, 50,000 টাকা। এই যে 50,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলাম, তোমাদের সাথে তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে এই মেশিন ক্রয়টা কিন্তু আমাদের যে মূলধন জাতীয় লেনদেনের দুটি অংশ ছিল, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটি অংশ ছিল মূলধন জাতীয় ব্যয়। এটা মুছে নিছি আমি, এটা তোমরা বুঝতে পারবে যে এই অংশটি কোন জায়গায় পড়বে। এই যে আমরা মেশিন ক্রয় করলাম 50,000 টাকা দিয়ে, এই 50,000 টাকাকে আমরা কি বলবো? এই 50,000 টাকা ব্যয় করার ফলে আমার কি অর্জন হলো? মেশিন অর্জন হলো। অর্থাৎ একটি মেশিন যখন ক্রয় করলাম, মেশিনটা ক্রয় করতে গিয়ে আমি 50,000 টাকা ব্যয় করলাম। আমরা তোমাদের সাথে পূর্বেই বলেছি, যখন কোনো খাতে একটি বড় অঙ্কের টাকা ব্যয় হবে আর ব্যয়ের সঙ্গে সঙ্গে তোমার একটি সম্পদ অর্জন হবে, সেটা হবে মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই অংশটা হবে কি? এইটা হবে মূলধন জাতীয় ব্যয়, এই অংশটি হবে মূলধন জাতীয় ব্যয়। আমি কিন্তু একটু ব্যঙ্গে ব্যঙ্গে তোমাদের সঙ্গে ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি, ধীরস্থিরভাবে তোমরা সেইভাবে আমার সঙ্গে থাকো। এই যে মেশিন ক্রয় করলাম, 50,000 টাকা ব্যয় করার ফলে আমার একটি মেশিন অর্জন হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটাকে আমরা নিশ্চয়ই বলবো মূলধন জাতীয় ব্যয়, কারণ সংজ্ঞার সঙ্গে মিল আছে কিনা দেখো। আমরা বলছিলাম যখন কোন একটি খাতের টাকা ব্যয় করার ফলে সম্পদ অর্জন হবে, সেটি হবে মূলধন জাতীয় ব্যয়। টাকার অঙ্কটা একটু বড়, সেটা মানুষ কিন্তু সম্পদ ইচ্ছে করলে প্রতিদিন অর্জন করতে পারে না, প্রতিদিনই কিনতে পারে না, সেটা একটা দীর্ঘ সময়ের পরপর হয়ে থাকে, অর্থাৎ অনিয়মিতভাবে ঘটনাগুলো ঘটে থাকে। সেই অনিয়মিত ঘটনা, টাকার অঙ্ক বড় এবং এই ব্যয়টা করার ফলে আমরা সম্পদ অর্জন হয়েছে, অতএব এটা মূলধন জাতীয় ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়। এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এখন আমরা এই মেশিনটা, ধরো সেম মেশিনটা, যে মেশিনটা আমরা ক্রয় করেছিলাম, আমরা দীর্ঘদিন ব্যবহার করছি বা আমরা এই মেশিনটা আমাদের কাছে ছিল, এই মেশিনটা আমরা বিক্রয় করে দিলাম। ধরো এই মেশিনটা আমরা কি করলাম? এই মেশিনটা আমরা বিক্রয় করে দিলাম। ধরো তুমি 60,000 টাকা এই মেশিনটা বিক্রয় করলে। কত হাজার টাকা? 60,000 টাকা মেশিনটা বিক্রয় করলে। অর্থাৎ আমরা যে মেশিনটা ক্রয় করেছিলাম, একটা নির্দিষ্ট সময়ের পর যখন আমাদের এই মেশিনটা হয়তো বা আর আমাদের সেইভাবে প্রয়োজন নেই, আমরা চিন্তা করলাম আমরা এই মেশিনটা বিক্রয় করে দিব। তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে, আমাকে পরেও তোমরা প্রশ্ন করতে পারবে, যেহেতু ক্লাসটি রেকর্ডকৃত ক্লাস, লাইভ ক্লাস নয়, তাইলে আমরা এই সেম মেশিনটি আমরা কিছুদিন পর মেশিনটি বিক্রয় করে দিলাম 60,000 টাকা। তাহলে তোমরা দেখো তো, আমরা তোমাদের সাথে বলছিলাম একটি, আমরা যখন মূলধন জাতীয় প্রাপ্তির সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করি, যে যখন কোনো স্থায়ী সম্পদ, তোমার সম্পদ তুমি বিক্রি করে দিবে, বিক্রয় হতে যে টোটাল অর্থটা তুমি পাবে, মোট অর্থটা তুমি পাবে, সেই মোট অর্থটাকে তুমি বলবে মূলধন জাতীয় প্রাপ্তি। তাইলে আমরা মেশিন যে বিক্রয় করলাম, এই মেশিন বিক্রয়ের টোটাল অর্থটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। এই যে মূলধন জাতীয় প্রাপ্তি বলবো, মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। তোমরা তোমাদের পাঠ্য বইতে চতুর্থ অধ্যায় পাঠ্য বইটা সামনে রাখতে পারো। ক্লাসটি দেখার পাশাপাশি তোমরা পাঠ্য বইটা আমার সঙ্গে সঙ্গে আমি যে ধাপগুলো যখন আলোচনা করেছি, পাঠ্য বইতে কিন্তু সেই ধাপ সম্পর্কে ধারণা দেওয়া আছে, তোমরা ধাপগুলো মিলিয়ে মিলিয়ে দেখবে অথবা বইটা সামনে রাখবে। যখনই দরকার লাগবে ক্লাসের ফাঁকে অথবা ক্লাসের পরবর্তী সময়ে ক্লাসটা তোমরা বই মিলিয়ে মিলিয়ে দেখবে। পাঠ্য বইটা চতুর্থ অধ্যায়, সেটা তোমরা বইটা সামনে রাখবে। আমরা মেশিনটা বিক্রয় করলাম 60,000 টাকা। তাইলে এই মেশিন বিক্রয়ের অর্থটাকে আমরা কি বললাম? মূলধন জাতীয় প্রাপ্তি। প্রথম যখন মেশিন ক্রয় করলাম 50,000 টাকা, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। এই মেশিনটাই যখন আমরা বিক্রয় করে দিলাম 60,000 টাকা, তখন হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই মেশিনটা আমার ক্রয় করা ছিল 50,000 টাকা দিয়ে, মেশিনটা বিক্রয় করলাম কত? 60,000 টাকা। এই পুরো 50,000 টাকা হলো আমার মূলধন জাতীয় ব্যয়। আর এই যে 60,000 টাকা বিক্রয় করতে পারলাম, এই পুরো 60,000 টাকা হবে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমরা সম্পদটা, এই যে মেশিন বিক্রয় করলাম, এই বিক্রয়ে কত টাকা লাভ হলো আমার দেখো তো?
10,000 টাকা আমার লাভ হলো, 10,000 টাকা আমার কি হলো, মেশিন বিক্রয় করে আমি দেখলাম আমার মেশিনটি ক্রয় করা ছিল 50,000 টাকা দিয়ে, মেশিনটি বিক্রয় করলাম 60,000 টাকা, তাইলে আমার কত টাকা বেশিতে মেশিনটি বিক্রি করলাম, 10,000 টাকা বেশিতে মেশিনটি বিক্রি করলাম। ওই যে সম্পদ তুমি যত টাকা দিয়ে ক্রয় করেছিলে, তারপর সম্পদটি যত টাকা তুমি বিক্রি করলে, এই যে ক্রয় এবং বিক্রয়ের অতিরিক্ত অংশটা বেশি দামে তুমি বিক্রি করতে পারলে, সেই বেশি অংশটুকু হবে মূলধন জাতীয় আয় বা লাভ। মূলধন জাতীয় আয় বা লাভ হবে। কথা বুঝতে পারছো? তোমার এই যে 10,000 টাকা বেশিতে তুমি বিক্রয় করলে, যে 10,000 টাকা বিক্রয় করে তুমি বেশি পেলে, সেই 10,000 টাকা হবে মূলধন জাতীয় আয় বা লাভ। একটি ঘটনা থেকে আমরা 3টা বিষয়কে স্পষ্ট করতে পারি। যখন কোনো সম্পদ ক্রয় করব, শুধু মেশিন কেন, আসবাবপত্র, জমি, দালান, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক পাখা, কোনো সম্পদ ক্রয় করব, সেটাকে বলবো মূলধন জাতীয় ব্যয়। আর যখন ওই সম্পদ আমি কোনো প্রয়োজনে, কোনো কারণে বিক্রি করে দিব, বিক্রয়ের টোটাল টাকাটাকে, টোটাল মোট অংশটাকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। আর ওই প্রাপ্তির মধ্যে যদি সম্পদ ক্রয়ের চাইতে বিক্রয়ের পরিমাণ যদি বেশি হয়ে থাকে, যত টাকা বেশি, ওই বেশির অংশটাকে আমরা বলবো মূলধন জাতীয় আয় বা লাভ। আর যদি কোনো কারণে সম্পদ ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই অংশটা হবে সম্পদ বিক্রয়জনিত ক্ষতি। তাইলে আমরা তোমাদের সাথে মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা স্পষ্টত বুঝতে পারছো। তারপরে তোমাদের সাথে মূলধন জাতীয় প্রাপ্তি নিয়ে আলোচনা করলাম। তিনটি আইটেম আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম মূলধন জাতীয় প্রাপ্তির বেলা, যে ব্যবসায়ের মূলধন, ঋণ গ্রহণ অথবা ব্যাংক হতে ঋণ গ্রহণ, তারপরে কোনো সম্পদ বিক্রি করলে সেই সম্পদ বিক্রয়ের অর্থ, সেই 3টা বলেছিলাম মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় আলোচনা করতে গিয়ে আমি তোমাদের সামনে একটি উদাহরণ উপস্থাপন করলাম, যেখানে মেশিন ক্রয় করলে বা যে কোনো সম্পদ ক্রয় করলে সেটি হবে মূলধন জাতীয় ব্যয়। আর যখন কোনো মেশিন বিক্রি করে দিবে, অর্থাৎ যে কোনো সম্পদ বিক্রয় করে দিবে, সেই বিক্রয়ের টাকাটা হবে কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি বিক্রয় করতে গিয়ে দেখা যায় যত দামে আমার সম্পদটি কেনা ছিল, সেই কেনা দামের চাইতে একটু বেশিতে বিক্রি করছি, সেই বেশির অংশটুকু, যে লাভটুকু হলো, সেটা হবে মূলধন জাতীয় আয় বা লাভ। আর যদি সম্পদ কোনো কারণে ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সেটা হবে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এখন আমরা চলে যাব মুনাফা জাতীয় লেনদেন সমূহকে নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। এখন এসো আমরা এগুলো মুছে দিয়ে আমরা মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেনকে প্রথমে আমরা আলোচনা করব এইভাবে, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আর তারপরে হবে কতে মুনাফা জাতীয় ব্যয়। এই দুটি বিষয় আলোচনার মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ হবে। এখন আসো মুনাফা জাতীয় প্রাপ্তি আমরা একটু আলোচনা করে নেই। আমরা মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে তোমাদের সাথে আগেই বলেছি, যে সকল ব্যয় নিয়মিত ঘটে থাকে, যে সকল ব্যয় বারংবার ঘটে থাকে, ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে সকল ব্যয় হয়ে থাকে, স্বল্প সময়ের জন্য যে সকল ব্যয় হয়ে থাকে, যে সকল ব্যয় সাধারণত টাকার অঙ্ক ছোট হয়ে থাকে, সেই সকল ব্যয় হবে মুনাফা জাতীয়, সেই সকল লেনদেন হবে মুনাফা জাতীয় লেনদেন। আর তার মধ্যে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়টা আলোচনা করার সময় আমরা বলবো, আয় বলতে এই স্বল্পকালীন লেনদেন করতে গিয়ে আমরা যে সকল আয় হবে, আমাদের যে সকল নিয়মিত ঘটনা থেকে আমরা আয় করে থাকবো, সেগুলো হবে আমাদের মুনাফা জাতীয় আয়। যেমন বাড়ি ভাড়া প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, এইরকম বেতন প্রাপ্তি, এইরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে, সেগুলো হবে আমাদের জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, প্রাপ্তি আর আয়ের মধ্যে পার্থক্যটা কি, সেটা আমরা আলোচনা করার জন্য তোমাদের সামনে একটি উদাহরণ দিব আমরা এইভাবে। যেমন ধরো, তুমি আমাদের সংশ্লিষ্ট হিসাব বছর ধরো 2020 সালের আমরা হিসাব করতেছি, 2020 সালের আমরা সংশ্লিষ্ট হিসাবের বছর, হিসাব বছর হলো 2020। ধরো এটি হলো হিসাব বছর আমাদের 2020। তুমি লেখা আছে একটি লেনদেনে, ধরো এরকম ভাড়া প্রাপ্তি 30,000 টাকা, ভাড়া প্রাপ্তি
30,000 টাকা লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে ধরো 10,000 টাকা আগামী বছরের, 10,000 টাকা আগামী বছরের। কি লিখলাম আমরা এখানে? লিখলাম ভাড়া প্রাপ্তি, আমাদের হিসাব বছর আমরা পূর্বে বলছি 2020, আমরা বললাম ভাড়া প্রাপ্তি 30,000 টাকা, 10,000 টাকা আগামী বছরের। অর্থাৎ আগামী বছর মানে কি, যদি হিসাব বছর 2020 হয় তাহলে আগামী বছরটি হবে আমাদের কত? 2021। তাহলে এই যে 2021 সালের 10,000 টাকা পাইলাম, অর্থাৎ 2020 সালে যখন আমরা ভাড়া বাবদ 30,000 টাকা পেয়েছি, ব্র্যাকেটে লেখা আছে অথবা একটি নোট লেখা আছে, একটি কোড করা আছে যে 10,000 টাকা আগামী বছরের, অর্থাৎ 2021 সালের। তাহলে ঘটনাটি কি ঘটলো? আমরা যদি ভাড়াটা এইরকমভাবে উল্লেখ করি যে ভাড়া 30,000, তাহলে আমরা যদি বলি অগ্রিম অথবা আগামী বছর অগ্রিম 10,000, তাহলে এই 20,000 টাকা হলো সংশ্লিষ্ট বছরের, এই 20,000 টাকা হবে কি সংশ্লিষ্ট বছরের এই 20,000 টাকা। তাইলে এটাকে আবার বলবো আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি। এই টাকাটাকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় প্রাপ্তি। যখন আমি একসঙ্গে 30,000 টাকা পেলাম, ভাড়া প্রাপ্তি 30,000, যদি এই 30,000 টাকার ভিতরে আগামী বছর অথবা বিগত বছরের কোনো টাকা না থাকতো তাইলে সবটাকেই বলতাম মুনাফা জাতীয় আয়। কিন্তু যখন দেখা গেল এই ভাড়া প্রাপ্তির 30,000 টাকার মধ্যে 10,000 টাকা আগামী বছরের অর্থাৎ 2021 সালের, তাইলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই 30,000 টাকা পুরো টাকা 2020 সালের জন্য নয়। তাহলে এই যে 30,000 টাকার থেকে অগ্রিম 10,000 টাকা বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যে 20,000 টাকা হলো, এই 20,000 টাকা হবে 2020 সনের, এই 2020 সালের টাকা হবে কত? 20,000। ওই 20,000 টাকাকে বলবো আমরা মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় অর্থাৎ কোনো প্রাপ্তির মধ্যে যদি, কোনো আয়ের মধ্যে যদি আগামী বছরের অর্থ থাকে অথবা বিগত বছরের কোনো অর্থ থাকে, তাহলে সেই অর্থ সহ মোট অর্থকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। মোট অর্থকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। আর যেটি সংশ্লিষ্ট হিসাব বছরের জন্য শুধু 20,000 টাকা, যেটা আসলে আমার 20 সালের আয়, 20 সালের সঙ্গে যে আয়টা ছিল বিগত বছরে অথবা আগামী বছরের, সেটা কিন্তু আমার 20 সালের আয় নয়, হয়তো 20 সালের সঙ্গে আমি পেয়েছি। সেই 20 সালের যে সংশ্লিষ্ট বছরের আয়টা, সেই আয়টা হবে মুনাফা জাতীয় আয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি আয়ের কোন অংশটাকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি আর কোন অংশটাকে বলবো আমরা মুনাফা জাতীয় আয়। অর্থাৎ প্রাপ্তির মোট অংশটা, টোটাল অংশটাকেই বলবো আমরা প্রাপ্তি। আর এর মধ্যে আগামী বছর বা বিগত বছরে কোনো টাকা থাকলে সেই টাকাটা বাদ দিয়ে সংশ্লিষ্ট অর্থ বছরের যে টাকাটি থাকবে সেটাকে বলবো আমরা মুনাফা জাতীয় আয়। আর যদি বিগত বছর অথবা পরবর্তী বছর আগামী বছর অথবা বিগত বছরে কোনো টাকা সেখানে না থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সরাসরি মুনাফা জাতীয় আয়। তাহলে আশা করি তোমরা মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় সম্পর্কে তোমরা স্পষ্টত বুঝতে পারছো। আমি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় সম্পর্কে বলেছিলাম কতগুলো লেনদেন, উদাহরণস্বরূপ কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, তারপরে মাল বিক্রয়, তারপরে তোমার কি কয় ভাড়া প্রাপ্তি, বেতন প্রাপ্তি, এরকম বিষয়গুলো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। এখন আমাদের সামনে যে বিষয়টি রয়ে গেছে মুনাফা জাতীয় ব্যয়, আমরা এখন আলোচনা করব মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় সব মুছে দিব, এইগুলো তোমাদের সাথে এখন আলোচনা করব আমরা মুনাফা জাতীয় ব্যয় নিয়ে। মুনাফা জাতীয় ব্যয় বা এখানে আরেকটি বিষয় বলতে চাই, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। অর্থাৎ যে সকল ব্যবসায়িক দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত বিভিন্ন ব্যয় হয়ে থাকে, নিয়মিত বিভিন্ন ঘটনা ঘটে থাকে, আমরা নিয়মিত বিভিন্ন ধরনের খরচ করে থাকি, স্বল্প সময়ের জন্য, স্বল্প মেয়াদের জন্য ছোট ছোট অঙ্কের ব্যয় করে থাকি, সেই সকল ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বলা হয়। সেগুলো আমরা তোমাদের সামনে উদাহরণ করতে চাই। ব্যয় আর প্রদানের মধ্যে তোমরা কি পার্থক্য বলবে? যেমন আমি একই ধরনের লেনদেন, বেতন দিয়ে একটি কথা বলি, যেমন বেতন প্রদান, ধরো
15,000 টাকা। এই বেতন প্রদান 15,000 টাকা। যদি এই সম্পর্কে আর কোনো কিছু বলা না থাকে, তাহলে যেহেতু বেতন বাবদ, অর্থাৎ হইতে পারে দোকানের কর্মচারীর বেতন বা অন্যান্য বেতন বাবদ যখন আমি 15,000 টাকা প্রদান করলাম, সেটাকে আমরা যেহেতু এটা খরচ হয়েছে, আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু যখন এটার সঙ্গে আমি একটি কথা জুড়ে দিব, যদি আমি ব্র্যাকেটে বলি যে এই আগামী বছরের 5,000 টাকা, আগামী বছরের 5,000 টাকা, যে এর ভিতর আগামী বছরের আছে 5,000 টাকা, যখন এই কথাটি লাগিয়ে দিলাম, তখন কিন্তু ঘটনাটি অন্যরকম হয়ে গেল। তখন কিন্তু এই বেতন প্রদান যে মুনাফা জাতীয় ব্যয় ছিল, তখন এটা ব্যয় না হয়ে যাবে, এই অংশটা হয়ে যাবে মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদান, যেমন এটার মধ্যে আমরা বলি এই বেতন হতে যখন তুমি আগামী বছরের অগ্রিম 5,000 টাকা বাদ দিবে, তখন সংশ্লিষ্ট বছরের জন্য বেতন হবে কত? সংশ্লিষ্ট বছরের জন্য বেতন হবে কত? 10,000 টাকা। সংশ্লিষ্ট বছরের জন্য বেতন হবে 10,000 টাকা। সংশ্লিষ্ট বছরের বেতন হবে 10,000 টাকা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অর্থ বছরগুলো এইভাবে বিবেচনা করতে পারো যে 2020 হলো চলতি অর্থ বছর, বিগত বছর হলো 2019, আগামী অর্থ বছর হলো 2021। এখানে আমরা যখন কোনো হিসাব করি সাধারণত 3টি অর্থ বছর নিয়ে যদি তুমি চিন্তা করো, 2020 হলো আমাদের চলতি হিসাব বছর, 2019 হলো আমাদের বিগত অর্থ বছর, 2021 হলো আমাদের আগামী অর্থ বছর। এখানে বেতন যখন প্রদান করলাম 15,000 টাকা, যখন তার সঙ্গে এই অংশটি ছিল না, তখন কিন্তু তাকে বলছি মুনাফা জাতীয় ব্যয় 15,000 টাকা খরচ হয়েছে। আর যখন এই কথাটি লাগিয়ে দিলাম আগামী বছরের 5,000 টাকা, তখন এটাকে মুনাফা জাতীয় ব্যয় না বলে, যখন এমনি কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু যখন তোমার সামনে প্রশ্নটা উপস্থাপন করা হবে যে এই লেনদেনের কোন অংশটি মুনাফা জাতীয় ব্যয়, কোন অংশটি মুনাফা জাতীয় প্রদান, তখন কিন্তু তোমাকে এটা বের করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তখন অগ্রিমের টাকাটা আগামী বছরের যে 5,000 টাকা এটা বিয়োগ করব, বিয়োগ করে 10,000 টাকা যেটা দেখাবো, এটা হলো আমাদের চলতি 2020 হিসাব বছরের, 2020 হিসাব বছরের টাকাটি হলো এটি হবে আমাদের জন্য, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয়, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। আর ওই 15,000 টাকা হবে মুনাফা জাতীয় প্রদান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মুনাফা জাতীয় ব্যয় কোন অংশটা আর মুনাফা জাতীয় প্রদান কোন অংশটা। আর টোটালি মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয় নিয়ে তো আলোচনা করেছি, তারপরে সেই অংশগুলো ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হয়তো বা অসুবিধা হতে পারে বুঝতে, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি মনে প্রাণে চেষ্টা করব তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এর পূর্বে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজটি দিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। বাড়ির কাজটি যেটি হবে দেখো, বাড়ির কাজটা তোমরা যেটা করবে, তোমাদের এই অধ্যায়ের 41 পৃষ্ঠাতে একটি চার্ট আছে, চার্ট বা একটি তালিকা আছে। চার্ট বা একটি তালিকা আছে, ওই তালিকাটি তোমরা পড়ে নিবে। ওই তালিকাটি 41 পৃষ্ঠাতে একটি চার্ট বা তালিকা আছে, 41 পৃষ্ঠা হতে 42 পৃষ্ঠা পর্যন্ত। সেখানে 25টি লেনদেন সম্পর্কে ধারণা দেওয়া আছে। এই লেনদেনগুলো তোমরা যখন পড়বে এই পাঠটি সম্পর্কে, এবং আমি যে আলোচনা করেছি মেইন বই পড়বে, আমার আলোচনাগুলো দেখবে, ক্লাসটা শুনবে, দেখবে, এর মাধ্যমে আমরা আশা করি 25টা লেনদেন সম্পর্কে তোমরা ধারণা লাভ করলে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমরা আমাদেরকে 1 নং সৃজনশীল প্রশ্ন, মেইন বইয়ের 1 নং সৃজনশীল প্রশ্নটি সমাধান করবে। সৃজনশীল প্রশ্ন সমাধান করবে। সমাধান করে এই তালিকাটা পড়বে, এটি পড়ে নিবে, আর এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে আমার ইমোতে বা মেসেঞ্জারে দিবে, আমি এটি তোমাদেরকে কারেকশন করে দিব। আরেকটি কথা হলো, তোমাদেরকে আগামী একটি দাওয়াত দিয়ে রাখি। তোমরা জানবে যে আমরা ইতিমধ্যেই শিক্ষকরা 5-6টি টিম গঠন করেছি। আমাদের সংশ্লিষ্ট আমাদের স্কুল জগদীশপুর জেসি হাই স্কুল কলেজ
পার্শ্ববর্তী যতগুলো গ্রাম আছে, ফিডার গ্রামগুলো, যেখান থেকে তোমরা আমাদের বিদ্যালয়ে আসতে, তোমরা করোনার কারণে আসতে পারছো না, কোভিড-19-এর কারণে, আমরা টিম গঠন করেছি। আশা করি আগামী বৃহস্পতিবার নাগাদ আমরা তোমাদের কাছে পৌঁছে যাব। 5টি টিমে বা 6টি টিমে ভাগ হয়ে আমরা যাচ্ছি। হয়তো কোনো কোনো গ্রামে আমার সঙ্গে দেখা হইতে পারে, অন্য কোনো গ্রামে তোমার প্রিয় শিক্ষকের সঙ্গে দেখা হতে পারে। তোমরা সেখানে তোমাদের তথ্য দিয়ে তোমাদের পড়াশোনার ব্যাপারে কতটুকু তোমরা তৎপর, সেই সকল তথ্য উপাত্ত দিয়ে এবং সার্বিক সহযোগিতা করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং তোমার প্রিয় শিক্ষকবৃন্দের ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করো। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার নিকট তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।